আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহমুদুল হক জেসি। আজকে আমরা আমাদের হাইপারটেনশন যে সিরিজ, সেই হাইপারটেনশন সিরিজের প্রথম ভিডিও লেকচারটি আমরা ধারণ করব। তো আমরা এখন লেকচারটি শুরু করি। আমরা ক্লিনিক্যাল সিনারিও বেসড আলোচনা করব একটার পর একটা। তারপর আমরা হাইপারটেনশনের বেসিক্স সমস্ত কিছু আলোচনা করব, যে হাইপারটেনশন জিনিসটা কি, কার্ডিয়াক আউটপুট জিনিসটা কি, ভেনাস রিটার্ন জিনিসটা কি, এবং তারপর বিভিন্ন অর্গানের উপর হাইপারটেনশনের যে ইফেক্ট, সেগুলোর প্যাথোফিজিওলজিক্যাল ইফেক্ট আমরা পরবর্তী লেকচারগুলোতে আস্তে আস্তে আলোচনা করব। তো আমরা প্রথমে কেস বেসিস সিনারিও আলোচনা করি, কারণ আমাদেরকে আসলে ওষুধ প্রেসক্রিপশন করা শিখতে হবে। এখন দেখেন একটা ক্লিনিক্যাল সিনারিও। দিস ইজ ক্লিনিক্যাল সিনারিও 1। এ পেশেন্ট কামস টু ইউ। আপনার কাছে একজন রোগী আসলো, এইজ 65 ইয়ার্স, তার বয়স 65 বছর। এটা 60ও হতে পারে, 50ও হতে পারে, এটার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। তার সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 136 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 84। হোয়াট উইল ইউ ডু? এই পেশেন্টের ক্ষেত্রে আপনি কি করবেন? এই কেসটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে প্রথমে যে রুলসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তার ব্লাড প্রেশারটা দেখেন। তার সিস্টোলিক ব্লাড প্রেশার কত? সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 136। প্রথমে যে আপনাকে কোশ্চেনটা উত্তর দিতে হবে, তার সিস্টোলিক ব্লাড প্রেশার 136, এটা কি 140? 140 এর চেয়ে বড় নাকি ছোট? অর্থাৎ 136 কি 140 এর চেয়ে বড় নাকি ছোট? আমাদের অ্যানসার হচ্ছে কোশ্চেন 1, 136 কি 140 এর চেয়ে বড় নাকি ছোট? অবশ্যই 136 140 এর চেয়ে ছোট। যদি 136 140 এর চেয়ে ছোট হয়, তাহলে এই পেশেন্টের আসলে কোনো ড্রাগ ট্রিটমেন্ট দরকার নাই। নো ড্রাগ ট্রিটমেন্ট ইজ নিডেড। নো ড্রাগ ট্রিটমেন্ট, নো ড্রাগ ট্রিটমেন্ট will be needed for this patient। অর্থাৎ এই পেশেন্টের কোনো ড্রাগ দরকার নাই। এরপর আমরা সেকেন্ড ক্লিনিক্যাল সিনারিওতে চলে আসি। সেকেন্ড ক্লিনিক্যাল সিনারিও হচ্ছে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, যার বয়স 65, এটা যে কোনো বয়স হতে পারে। তার ব্লাড প্রেশার হচ্ছে 155/90, 155/90, অর্থাৎ তার সিস্টোলিক ব্লাড প্রেশার 155, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ 90। আপনি এই পেশেন্টের ক্ষেত্রে কি করবেন? সুতরাং ক্লিনিক্যাল সিনারিও 2, সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ 155। আপনাকে এটা অ্যানসার দেওয়ার জন্য দুইটা কোশ্চেন উত্তর করতে হবে। কোশ্চেন 1 is 155 is greater than 140? 155 কি 140 থেকে বড় নাকি ছোট? অ্যানসার হচ্ছে 155 140 থেকে বড়। ইয়েস, 155 140 থেকে বড়। যদি 155 140 থেকে বড়, যেহেতু 155 ইজ গ্রেটার দেন 140, যেহেতু 155 মিলিমিটার মার্কারি তার সিস্টোলিক ব্লাড প্রেশার, 140 থেকে বড়, সুতরাং তার ড্রাগ ট্রিটমেন্ট উইল বি নিডেড। ড্রাগ ট্রিটমেন্ট উইল বি নিডেড। ড্রাগ উইল বি নিডেড। এখন আমাদের কিন্তু অনেকগুলা গ্রুপের ড্রাগ আছে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার আছে, ডাইইউরেটিক্স আছে এবং আলফা ব্লকার আছে। এখন তার কোন ড্রাগ দরকার, এটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা প্রশ্ন করতে হবে। যে আরেকটা প্রশ্ন কি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন 2 হচ্ছে যে তার এই যে সিস্টোলিক ব্লাড প্রেশার 155, এটা কি 160 এর চেয়ে বড় নাকি ছোট? অ্যানসার হচ্ছে 155 160 এর চেয়ে ছোট। 155 ইজ লেস দ্যান 160। যেহেতু তার সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর চেয়ে ছোট, যদি তার সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর চেয়ে ছোট হয়, তাহলে একটা সিঙ্গেল গ্রুপের ড্রাগই যথেষ্ট। ওয়ান গ্রুপ অফ ড্রাগ
one group of drug should be prescribed ইনিশিয়ালি আমরা একটা সিঙ্গেল গ্রুপের ড্রাগ প্রেসক্রাইব করব। এখন দেখেন আমাদের কয়টা গ্রুপের ড্রাগ আছে, চারটা গ্রুপ। আমাদের কি কি গ্রুপের ড্রাগ আছে দেখেন। এক নাম্বার গ্রুপ হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অনেকগুলো ড্রাগ আছে। তার মধ্যে যে ড্রাগ সেটা হচ্ছে অ্যামলোডিপিন। অ্যামলোডিপিন হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ইন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে অ্যামলোডিপিন। আরেকটা ড্রাগ আছে সেটা হচ্ছে নিফেডিপিন। নিফেডিপিন কোথায় ব্যবহার করা হয়? নিফেডিপিন প্রি-একলামসিয়া এবং একলামসিয়া ওয়ার্ডে ব্যবহার করা হয়। এখন প্রেগন্যান্সিতে যে উচ্চ রক্তচাপ হয় সেখানে নিফেডিপিনের গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। এখন অ্যামলোডিপিন কি হিসাবে পাওয়া যায়? অ্যামলোডিপিন বাংলাদেশে ট্যাবলেট হিসাবে পাওয়া যায়। অ্যামলোডিপিন দুইটা স্ট্রেংথে পাওয়া যায়। একটা হচ্ছে অ্যামলোডিপিন 5 মিলিগ্রামের ট্যাবলেট এবং অ্যামলোডিপিন 10 মিলিগ্রামের ট্যাবলেট, এইভাবে পাওয়া যায়। তারপর আমাদের আরেকটা গ্রুপ আছে দেখেন, সেইটাকে বলে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার গ্রুপ। এই গ্রুপের মধ্যে আমাদের কয়েকটা ওষুধ আছে। একটা হচ্ছে লোসার্টান, আরেকটা ওষুধ আছে সেটাকে বলে অলমেসার্টান। লোসার্টান বাজারে তিনটে স্ট্রেংথে পাওয়া যায়। একটা হচ্ছে 25 মিলিগ্রামের ট্যাবলেট, আরেকটা হচ্ছে 50 মিলিগ্রামের ট্যাবলেট, আরেকটা হচ্ছে 100 মিলিগ্রামের ট্যাবলেট। আর অলমেসার্টান বাজারে তিনটে স্ট্রেংথে পাওয়া যায়। একটা হচ্ছে 10 মিলিগ্রামের ট্যাবলেট, আরেকটা হচ্ছে 20 মিলিগ্রামের ট্যাবলেট, আরেকটা হচ্ছে 40 মিলিগ্রামের ট্যাবলেট। অলমেসার্টান ট্যাবলেট 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম এবং 40 মিলিগ্রাম এইভাবে বাজারে পাওয়া যায়। লোসার্টানের ম্যাক্সিমাম ডোজ 100 মিলিগ্রাম, অলমেসার্টানের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 40 মিলিগ্রাম। তাছাড়া ভালসার্টান পাওয়া যায়, ক্যান্ডেসার্টান, ইরবেসার্টান, এই সমস্ত অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারগুলো কিন্তু বাজারে পাওয়া যায়। ডাইইউরেটিক্স এর মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে নাম মনে রাখা সেটা হচ্ছে ইনডেপামাইড। 1.5 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়। আরেকটা বাইরের দেশে ডায়োটিক্স ইউজ হয় সেটা হচ্ছে ক্লোরোথ্যালিডন। এই দুইটা ইনডেপামাইড এবং ক্লোরোথ্যালিডন নিয়ে কিন্তু স্টাডি আছে, যে কারণে এই দুইটা ড্রাগ অ্যান্টি-হাইপারটেনসিভ হিসাবে ইউজ হয়। ফ্রুসেমাইড যেটা, সেটা যাদের ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে আলফা রিসেপ্টর ব্লকার। এই গ্রুপের মধ্যে একটা নাম মনে রাখলেই চলবে, সেটা হচ্ছে প্রাজোসিন। প্রাজোসিন হচ্ছে আলফা ব্লকার। এটা 1 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, 2 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, 2.5 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, মানে 2.5 মিলিগ্রাম ট্যাবলেট, 5 মিলিগ্রামের ট্যাবলেট বাংলাদেশে পাওয়া যায়। এখন এই যে চারটা গ্রুপের ড্রাগ, এই চারটা গ্রুপের ড্রাগ নিয়ে যদি আমরা চিন্তা করি যে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যে কোনো এই চারটা গ্রুপ থেকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ডায়োটিক্স এবং আলফা ব্লকার, এই চারটা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপ যদি আপনাকে চয়েস করতে বলা হয়, আপনি কোন গ্রুপটা চয়েস করবেন? আমি ক্লিনিক্যালি সবচেয়ে প্রেফার করি সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অ্যামলোডিপিন। কেন আমি অ্যামলোডিপিন প্রেফার করি এটা আমরা এখন ডিসকাস করি। চলুন আমরা একটু ইলেকট্রিক্যাল বোর্ডের দিকে চলে যাই। এখানে দেখেন অ্যামলোডিপিন কি স্ট্রেংথে পাওয়া যায়? 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম, 5 এবং 10। অ্যামলোডিপিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সুবিধা সেটা হচ্ছে অ্যামলোডিপিনের কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। আপনি শতকরা হাইপারটেনশন দুই প্রকার, একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশন যে ক্ষেত্রে হাইপারটেনশনের কোনো আইডেন্টিফায়াবল কারণ খুঁজে পাওয়া যায় না, এই এসেনশিয়াল হাইপারটেনশনে আপনি অ্যামলোডিপিন ব্যবহার করতে পারবেন। আর সেকেন্ডারি হাইপারটেনশন মানে শরীরে কোনো প্যাথোলজিক্যাল প্রসেসের কারণে উচ্চ রক্তচাপ হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা শরীরের কোনো প্যাথোলজিক্যাল প্রসেসের কারণে উচ্চ রক্তচাপ হচ্ছে, যেমন ধরেন কারো
অ্যাড্রেনাল অ্যাডিনোমা, কন সিনড্রোম, যেখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা অ্যাডিনোমা তৈরি হয়, সেই অ্যাডিনোমা প্রচুর পরিমাণ অ্যালডোস্টেরন রিলিজ করে। সেই অ্যালডোস্টেরন কি করে? সেই অ্যালডোস্টেরন কিডনি থেকে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে এবং সেই সোডিয়াম এবং ওয়াটার ব্লাড ভলিউম বৃদ্ধি করে, ইনক্রিজ দ্য ব্লাড ভলিউম। এই ইনক্রিজ ব্লাড ভলিউম ইনক্রিজেস দ্য ভেনাস রিটার্ন। যখন ভেনাস রিটার্ন বাড়ে তখন কার্ডিয়াক আউটপুট বাড়ে, আর কার্ডিয়াক আউটপুট বাড়লে ব্লাড প্রেশার বেড়ে যায়। এই জন্য কন সিনড্রোমের পেশেন্টদের হাইপারটেনশন হয়। এই কন সিনড্রোমে কিন্তু আপনি অ্যামলোডিপিন ব্যবহার করতে পারবেন। কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোম হচ্ছে একটা সিনড্রোম যেখানে আমাদের রক্তে প্রচুর পরিমাণ স্টেরয়েড হরমোন থাকে, কর্টিকোস্টেরয়েড। এই কর্টিকোস্টেরয়েড হরমোন বিভিন্ন মেকানিজমে শরীরের প্রেসার বৃদ্ধি করে। এই কুশিং সিনড্রোমে আপনি অ্যামলোডিপিন ব্যবহার করতে পারবেন। তারপর ধরেন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্ট, এজিএন এর পেশেন্টদের যদি হাইপারটেনশন হয় তাদের ক্ষেত্রে আপনি অ্যামলোডিপিন ব্যবহার করতে পারবেন। ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টদের যদি হাইপারটেনশন হয় তাদের ক্ষেত্রে আপনি অ্যামলোডিপিন ব্যবহার করতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের সেকেন্ডারি কজেস অফ হাইপারটেনশন, সব কজে আপনি কিন্তু অ্যামলোডিপিন ব্যবহার করতে পারবেন। এটা খুবই ইফেক্টিভ ড্রাগ এবং এটার কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই এবং এই ড্রাগটা প্রচন্ড ইফেক্টিভ। একটাই সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে অ্যাঙ্কেল এডিমা। এটা একটা সিগনিফিক্যান্ট সাইড ইফেক্ট, এই ছাড়া কোনো সিগনিফিক্যান্ট সাইড ইফেক্ট কিন্তু আমরা দেখি না। ঠিক আছে, অ্যাঙ্কেল এডিমা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। যদি পায়ে মাইল্ড এডিমা হয়, অল্প পরিমাণ পানি আসে, তাহলে এটা খুব একটা টেনশনের কারণ নাই। সেই অল্প পরিমাণ পানি নিয়ে মানুষ চলবে এবং সে অ্যামলোডিপিন ট্যাবলেট কন্টিনিউ করবে। সেকেন্ড যে গ্রুপ দেখেন অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এইটা বাংলাদেশের মানুষের বডিতে প্রেসার কন্ট্রোলের ক্ষেত্রে এইটা অ্যামলোডিপিনের চেয়ে একটু কম ইফেক্টিভ। অ্যামলোডিপিনের মতো এত সুন্দর প্রেসার কন্ট্রোল করে না, তবে এই অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারের কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন এটা প্রেগন্যান্ট মহিলাদের আপনি দিতে পারবেন না। দুই নাম্বার হচ্ছে যাদের বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস আছে, দুইটা কিডনির যে রেনাল আর্টারি, সেই দুইটা রেনাল আর্টারি স্টেনোসড, তাদের ক্ষেত্রে যদি এআরবি দেওয়া হয় তবে তাদের কিডনি ফেল করে যায়। কাজে বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিসে আপনি এআরবি দিতে পারবেন না। যাদের হাইপারক্যালেমিয়া আছে তাদের ক্ষেত্রে এআরবি দেওয়া খুব মুশকিল। তারপর যাদের অ্যাঞ্জিওএডিমা বা আর্টিকারি অ্যাঞ্জিওএডিমা সিনড্রোম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার থেকে, তাদের ক্ষেত্রে আপনি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার কিন্তু ব্যবহার করতে পারবেন না। সুতরাং অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারে কিন্তু অনেক কন্ট্রাইন্ডিকেশন আছে এবং এই ওষুধটা অ্যামলোডিপিনের মতো এত ইফেক্টিভ না। 3 নাম্বার আসেন ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স এর মধ্যে আছে কি ইন্ডিপামাইড এবং ক্লোরোথ্যালিডোল। এই ডায়োরেটিক্স এর কিছু সাইড ইফেক্ট আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে হাইপোনাট্রিমিয়া, অর্থাৎ এই ডায়োরেটিক্স সোডিয়ামকে কমিয়ে দেয়, রক্তে সোডিয়ামকে কমিয়ে দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে এটা পটাশিয়ামকে কমাইতে পারে, ম্যাগনেসিয়ামকে কমাইতে পারে, অর্থাৎ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি করতে পারে এবং এইটা ইউরিক অ্যাসিড লেভেল বাড়াতে পারে ব্লাডে। পরে যাদের ইউরিক অ্যাসিড রক্তে বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু গাউট প্রিসিপিটেটেড হইতে পারে। সুতরাং থাইরয়েড ডায়োরেটিক্স, ইন্ডিপামাইড এগুলোর কিন্তু অনেক সমস্যা আছে। তারপর ধরেন যে আপনি আলফা ব্লকার যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে বা হার্টের এই ধরনের সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু আলফা ব্লকার ব্যবহার খুবই ডেঞ্জারাস। তাদের ক্ষেত্রে আর্লি ডেথ প্রিসিপিটেটেড হইতে পারে যদি আপনি আলফা ব্লকার ব্যবহার করেন। আর বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে আলফা ব্লকার হার্টের রোগী আছে, সুতরাং আলফা ব্লকার ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এই ড্রাগটা ইফেক্টিভ, মানে বাংলাদেশের মানুষের প্রেসার কন্ট্রোলের জন্য প্রাজোসিন খুব ভালো প্রেসার কন্ট্রোল করে, কিন্তু সেই যে কার্ডিওভাস্কুলার সমস্যার কারণে এটা আমরা কমনলি প্রেসক্রিপশন করি না। আর ডায়োরেটিক্স, ইন্ডিপামাইড এগুলো কিন্তু 5 মিলিমিটার 10 মিলিমিটার ম্যাক্সিমাম 12-15 মিলিমিটার মার্কারি প্রেসার কন্ট্রোল করে, তার মানে অ্যামলোডিপিনের মতো অত ইফেক্টিভ অ্যান্টি হাইপারটেনসিভ না। এই কারণে আমাদের সবচেয়ে বেস্ট ড্রাগ হচ্ছে অ্যামলোডিপিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা অ্যামলোডিপিন। কাজেই এই পেশেন্টের জন্য যার প্রেসার হচ্ছে 155, যেহেতু তার প্রেসার 140 থেকে বড়, তাকে আমরা একটা গ্রুপের ড্রাগ দিব। আর সেকেন্ড হচ্ছে যেহেতু তার প্রেসার 160 থেকে ছোট, 140 থেকে যেহেতু বড়, সুতরাং তার ড্রাগ ট্রিটমেন্ট দরকার আছে। আর যেহেতু 155 160 থেকে ছোট, সুতরাং তাকে আমরা একটা গ্রুপের ড্রাগ দিব এবং সেই একটা গ্রুপের ড্রাগ কি? সেই একটা গ্রুপের ড্রাগ হচ্ছে ট্যাবলেট অ্যামলোডিপিন। তাহলে এই পেশেন্টের জন্য আমাদের প্রেসক্রিপশন কি হবে? ট্যাবলেট অ্যামলোডিপিন 5 mg, 1
ট্যাবলেট ইন দ্য মর্নিং, একটা ট্যাবলেট সকালে খাবেন। ঠিক আছে, অ্যামলোডিপিন অ্যামডোকার নামে পাওয়া যায়, অ্যামলোট্যাব নামে পাওয়া যায়, এই ধরনের বিভিন্ন নামে অ্যামলোডিপিন কিন্তু পাওয়া যায়। এটা মোস্ট ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে পায়ে এডিমা, কাজে এই অ্যামলোডিপিন কন্টিনিউ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেশেন্ট। এরপর আমরা আমাদের দ্বিতীয় পেশেন্ট নিয়ে আলোচনা করব। সুতরাং কি drug of choice is calcium channel blocker, tablet amlodipine 5 mg 100 is the prescription. এরপর আমরা আরেকটা ক্লিনিক্যাল কেস নিয়ে আলোচনা করি। ক্লিনিক্যাল সিনারিও 3, a patient comes to you, আপনার কাছে একজন রোগী আসলো যার ব্লাড প্রেশার 175/90। আপনি কি করবেন? what will you do? দেখেন তার সিস্টোলিক ব্লাড প্রেশার কত 175, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কত 90। এই কেসটা ক্লিনিক্যাল সিনারিও 3 সলভ করার জন্য আমরা এখন বোর্ডে চলে যাই। ক্লিনিক্যাল সিনারিও 3, সিস্টোলিক ব্লাড প্রেশার কত 175। এই কোশ্চেন সলভ করার জন্য আপনাদেরকে আবারও দুটো প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্নটা কি, 175 কি 140 থেকে বড় নাকি ছোট? 175 140 থেকে বড়। দিস ইজ দ্য কোশ্চেন। কোশ্চেন 1, 175 140 থেকে বড়। যেহেতু 175 140 থেকে বড়, সুতরাং তার ড্রাগ ট্রিটমেন্ট will be needed, তার ড্রাগ ট্রিটমেন্ট দরকার আছে, ড্রাগ ট্রিটমেন্ট will be needed। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা, সেটা আমাকে কোশ্চেন দিয়ে অ্যানসার করতে হবে, সেটা হচ্ছে 175 কি 160 থেকে বড় নাকি ছোট? 175 কি 160 থেকে বড় নাকি 160 থেকে ছোট? অ্যানসার হচ্ছে 175 160, 160 থেকে বড়। যেহেতু 175 160 থেকে বড়, সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 160 থেকে বেশি হয়, তাহলে আমাদেরকে দুইটা গ্রুপের ড্রাগ প্রেসক্রিপশন করতে হবে। কয়টা গ্রুপের ড্রাগ? 2 group of drug will be required, 2 groups of drug will be needed। দুইটা গ্রুপের ড্রাগ দরকার আছে, দুইটা গ্রুপের ড্রাগ, 2 groups of drug will be needed। এখন আসেন আমাদের প্রথম গ্রুপ, আমাদের গ্রুপ কয়টা গ্রুপের ড্রাগ আছে আমাদের হাতে? আমাদের হাতে আছে 4টা গ্রুপের ড্রাগ। 1 নাম্বার গ্রুপ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, 2 নাম্বার হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, 3 নাম্বার হচ্ছে ডায়োটিক্স ইন্ডেমামাইড অথবা ক্লোরোথ্যালিডন, 4 নাম্বার হচ্ছে আলফা ব্লকার। এই 4টা গ্রুপ থেকে আমাদের দুইটা গ্রুপ চয়েস করতে হবে। এখন একটা গ্রুপ হচ্ছে অটোমেটিক চয়েস। অটোমেটিক চয়েস, ধরেন বাংলাদেশ দলে 11 জন প্লেয়ার সিলেকশন করতে হবে, আমি সিলেকশন প্যানেলে আছি, তাহলে কে অটোমেটিক চয়েস? সাকিব আল হাসান অটোমেটিক চয়েস, মুশফিকুর রহিম অটোমেটিক চয়েস। এই দুইজন প্লেয়ারকে কিন্তু আমাকে একাদশে রাখতেই হবে। এরপর আমি বাকি প্লেয়ারদের আলোচনা করব যে বাকি প্লেয়ার, তামিম ইকবাল অটোমেটিক চয়েস। এই প্লেয়ার সেই রকম, এই যে অ্যান্টি হাইপারটেনসিভের 4টা গ্রুপ আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এআরবি, ডায়োটিক্স, আলফা ব্লকার। এই 4টা গ্রুপের মধ্যে দুইটা গ্রুপের ওষুধ আমাকে দিতে হবে। এই পেশেন্টকে আমাকে কয়টা গ্রুপের ওষুধ দিতে হবে? 2টা গ্রুপ। এই 2টা গ্রুপ, সুতরাং আমাকে এই 4টা গ্রুপ থেকে যে কোনো 2টা গ্রুপ নির্বাচন করতে হবে। কি কি 4টা গ্রুপ? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ডায়োটিক্স এবং আলফা ব্লকার। কোন দুই? এখন এই 4টা গ্রুপ থেকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ অ্যান অটোমেটিক চয়েস। এটা অটোমেটিক্যালি এই গ্রুপটা আমরা সিলেকশন করব। সুতরাং আমাদের ফার্স্ট গ্রুপ কি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি নামে পাওয়া যায়? ট্যাবলেট অ্যামলোডিপিন, ট্যাবলেট অ্যামলোডিপিন। সুতরাং ট্যাবলেট অ্যামলোডিপিন 5 mg, it is an automatic choice 100। কন্টিনিউ, কন্টিনিউ। এখন সুতরাং আমার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমি নিয়ে নিলাম, আমার আরেকটা গ্রুপ চয়েস করতে হবে। সুতরাং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমি নিয়ে নিলাম। এখন বাকি থাকে কি? 3টা গ্রুপ, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ডায়োটিক্স এবং আলফা ব্লকার। এই 3টা গ্রুপ থেকে আমাকে আর একটা গ্রুপ চয়েস করতে হবে। এখন দেখেন অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এই যে ওষুধটা,
এটার কিন্তু অনেক উপকার আছে, যেমন কার্ডিয়াক ডিসফাংশন যদি থাকে, এই কার্ডিয়াক ডিসফাংশন, কার্ডিয়াক যখন ডিসফাংশন থাকে, একজনের মনে করেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে, এমআই হয়ে গেছে, অথবা ইসকেমিক হার্ট ডিজিজ আছে, বা এমআই হওয়ার পরে কার্ডিয়াক একটা রিমডেলিং হয়, সেই রিমডেলিংটা কিন্তু স্লো করে দিতে পারে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এটা হার্টের জন্য খুবই উপকারী ড্রাগ। তারপরে একজনের ধরেন ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থেকে তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হবে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে তার কিডনিটা আস্তে 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 খারাপ হবে, কিন্তু এই যে কিডনি খারাপ হওয়ার যে রেট, এই রেটটা কিন্তু স্লো করে দিতে পারে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রোগ্রেশনের রেট স্লো করে দিতে পারে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। ইভেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে ডায়াবেটিসের জন্য এই ড্রাগটা কিন্তু খুবই উপকারী, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার ড্রাগ। আপনারা কিন্তু ইউটিউবে আমার চ্যানেলটা দেখতে পারেন, ফার্মাকোলজি ভিডিওতে আমি ডিসকাস করেছি এটা, কিভাবে এটা কার্ডিয়াক ডিসফাংশনে কাজ করে, কিভাবে এটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রোগ্রেশনকে স্লো করে দিতে পারে, এটা ইন্টারগ্লোমেরুলার প্রেসারটা কমায়, ঠিক আছে। আর কিভাবে কার্ডিয়াক ডিসফাংশনকে এটা করে দেয়, এটা আপনারা আমার ইউটিউবের ভিডিও লেকচারে দেখতে পারেন। সুতরাং এই ড্রাগটা কিন্তু অনেক উপকারী। বাংলাদেশে কিন্তু অনেক টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট আছে, সুতরাং তাদের জন্য আমরা এই ড্রাগটা আমরা সেকেন্ড চয়েস করতে পারি। আর ডায়াবেটিক্স কিন্তু খুব ইফেক্টিভ ড্রাগ না, 5-10 মিলিমিটার মার্কারি প্রেসার, ব্লাড প্রেসার কমায়, খুব বেশি ব্লাড প্রেসার কিন্তু কমায় না। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি করতে পারে, সবার তৈরি করে না, হঠাৎ করে একজনের সোডিয়াম ফল করে সে অ্যাকিউট হাইপোনাট্রেমিয়া নিয়ে কিন্তু হসপিটালাইজড হতে পারে ইন্ডিমামাইড থেকে। সুতরাং আমাদের এটা কেয়ারফুলি প্রেসক্রাইব করতে হবে, এটা আমি থার্ড লাইনে রেখেছি। আর ফোর্থ লাইন, বাংলাদেশে কিন্তু অনেক হার্টের পেশেন্ট আছে, এই জন্য প্রাজোসিন খুব ইফেক্টিভ ড্রাগ হওয়ার সত্ত্বেও আমি 4 নম্বরে রেখেছি। সুতরাং আমাদেরকে প্রথম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটা গ্রুপ চয়েস করলাম, এরপরে দ্বিতীয় আরেকটা গ্রুপ যদি চয়েস করি সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে কি কি আছে? লো সার্টান আছে, অলমেসার্টান আছে, এছাড়া আছে ভালসার্টান। আরেকটা ওষুধ আছে কি? ভালসার্টান। ক্যান্ডেসার্টান আছে, ইরবেসার্টান আছে, টেলমিসার্টান আছে। তো আমি এখানে নিলাম অলমেসার্টান। আমি নিলাম কি? আমি নিলাম হচ্ছে এই যে অলমেসার্টান। অলমেসার্টান নিলাম। অলমেসার্টান যদি আমি নেই তাহলে আমি লিখব ট্যাবলেট অলমেসার্টান 20 mg। এআরবি গুলো সাধারণত আমরা রাতের বেলা দেই 001। কন্টিনিউ চালিয়ে যান আপনি। এখন এই যে অ্যামলোডিপিন, এটা একজন পেশেন্ট সকালে ওষুধ খেলো, আরেকটা ট্যাবলেট অলমেসার্টান সে রাতে খেলো, সে কিন্তু 2 বেলা ওষুধ খেলো। ওষুধের টাইমিং যত বেশি হবে কমপ্লায়েন্স তত কমে যায়। এই জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম এবং অলমেসার্টান 20 মিলিগ্রামকে কম্বাইন্ড করে একটা ওষুধ তৈরি করেছে। সেইটা বাংলাদেশে অনেক কোম্পানি বানিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ট্যাবলেট বাইজোরান। ট্যাবলেট বাইজোরান 5/20। 5/20 মানে কি? এখানে অ্যামলোডিপিন আছে, এখানে অ্যামলোডিপিন আছে, অ্যামলোডিপিন আছে 5 মিলিগ্রাম, আর অলমেসার্টান আছে 20 মিলিগ্রাম। এই বাইজোরান যদি দেন তাহলে কিন্তু একটা ট্যাবলেটেই কাজ হয়ে যাচ্ছে। ট্যাবলেট বাইজোরান আপনি দিতে পারেন সকালে অথবা রাতে, আপনার যখন ইচ্ছা। দিনে একটা দিলেই, একটা বাইজোরান ট্যাবলেট দিলেই কিন্তু 175 এই যে পেশেন্ট, এই পেশেন্টের ব্লাড প্রেসার কিন্তু মোটামুটি কন্ট্রোলে চলে আসবে, বিপজ্জনক রেঞ্জ থেকে নিচে নেমে আসবে। কাজেই আমরা এই পেশেন্টটা দেখি। এই পেশেন্ট কামস টু ইউ, ব্লাড প্রেসার সিস্টোলিক 175, ডায়াস্টোলিক 90, হোয়াট উইল ইউ ডু? প্রথমে দেখেন 175, যেহেতু 140 থেকে বড়, সুতরাং আমার এই পেশেন্টের ট্রিটমেন্ট দরকার আছে। সেকেন্ড দেখেন 175, যেহেতু 160 থেকে বড়, সুতরাং আমাকে 2টা গ্রুপের ওষুধ দিতে হবে। একটা গ্রুপের ওষুধ দিয়ে এই প্রেসার আপনি কন্ট্রোলে আনতে পারবেন না, আপনাকে 2টা গ্রুপের ওষুধ দিতে হবে। তা আমি কোন 2টা গ্রুপ চয়েস করলাম? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন, অটোমেটিক চয়েস। আর এরপরে আমি বাংলাদেশের মানুষের জন্য সেকেন্ড বেস্ট ড্রাগ যেটা চয়েস করলাম সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার অলমেসার্টান। আপনি অলমেসার্টানের জায়গায় লোসার্টানও দিতে পারেন।
অলমেসার্টান 20 আপনি মনে করতেছেন যে দিব না, ঠিক আছে, আপনি লো সার্টান 50 মিলিগ্রাম দেন। অসার্টিন 50 মিলিগ্রাম, ব্যাঞ্জিলক 50 মিলিগ্রাম নামে পাওয়া যায়। আর অলমেসার্টান হচ্ছে অলমেসান 20 নামে পাওয়া যায়, অথবা অলমেজেস্ট নামে পাওয়া যায়। আপনি যে কোনো একটা ভালো কোম্পানি দেখে প্রেসক্রিপশন করে দেন, কোনো সমস্যা নাই। সুতরাং 160 এর উপরে যখন প্রেসার হবে, আমাকে দুইটা গ্রুপের ওষুধ প্রেসক্রিপশন করতে হবে। সুতরাং আমরা কি দেখলাম, যেহেতু এই পেশেন্টের ব্লাড প্রেসার 160 এর বেশি, উই হ্যাভ টু ইউজ টু গ্রুপস অফ ড্রাগ, ওয়ান অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম এন্ড সেকেন্ড অলমেসার্টান 20 মিলিগ্রাম। এই দুইটার ওষুধ আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। এখন এই দুইটা গ্রুপ, অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম সকালে, অলমেসার্টান 20 মিলিগ্রাম রাতে। আর আমরা এই দুইটা ওষুধ আলাদা আলাদা ভাবে না দিয়ে আমরা বাইজোরান ট্যাবলেট বাইজোরান দিতে পারি, যেখানে অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম এবং অলমেসার্টান 20 মিলিগ্রাম ট্যাবলেট একসাথে আছে। এবার আমরা দেখি যে কেন এই প্রেসারটা 100। এইবার আরেকটা ক্লিনিক্যাল কেস দেখেন। আচ্ছা, এই ক্লিনিক্যাল কেসগুলো আমরা পরে আলোচনা করব। এবার আমি যেটা আলোচনা করি সেটা হচ্ছে কেন প্রেসার 140 কেন? এই যে আপনারা দেখেন এইখানে ব্রেইন, এটা হচ্ছে ব্রেইন, সেরেব্রাল কর্টেক্স। এই সেরেব্রাল কর্টেক্সে যে রক্তনালীগুলা, এই যে রক্তনালী যেগুলো সেরেব্রাল কর্টেক্সকে সাপ্লাই দেয়, এগুলোকে বলে সেরেব্রাল আর্টারি। দেখা গেছে ফ্লুইংহাম স্টাডিতে দেখা গেছে যে যাদের ব্লাড প্রেসার ক্রনিক্যালি 140 এর উপরে থাকে, তাদের ব্রেইনে এই রকম, ব্রেইনের যে রক্তনালী সেরেব্রাল আর্টারি, এই রকম অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, ইয়েলো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক আস্তে 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 ডেভেলপ করে। এবং এক সময় এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক রাপচার হয়, এবং রাপচার হয়ে একটি থ্রম্বাস তৈরি হয়। এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক রাপচার হয়ে যখন থ্রম্বাস তৈরি হয়, তখন এই ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এই যে দেখেন একটা ব্লাড ক্লট, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক রাপচার হয়ে যখন এই যে দেখা যাচ্ছে একটা সুন্দর অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, এই যে দেখেন লিপিড কোর, উপরে ফাইব্রাস ক্যাপ। কিন্তু এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা যখন রাপচার হয়, তখন এখানে একটা থ্রম্বাস তৈরি হবে, এবং এই থ্রম্বাস যখন তৈরি হবে, তখন কিন্তু ব্রেইনের যে অংশ যেখানে থ্রম্বাস তৈরি হবে, এই যে যেমন এখানে ধরেন থ্রম্বাস তৈরি হলো, বা এই জায়গায় একটা থ্রম্বাস তৈরি হলো, এই থ্রম্বাস তৈরি হলে এই আর্টারিটা ব্লক হয়ে যাবে, এই লুমেনটা ব্লক হয়ে যাবে, এবং এই রক্তনালীটা ব্রেনের যে অংশে ব্লাড সাপ্লাই দেয়, সেই অংশটা নেক্রোসিস হয়ে যাবে। নেক্রোসিস হলে ব্রেনের ওই অংশ আমাদের শরীরের যে পোর্শনের ফাংশন কন্ট্রোল করে, সেই শরীরের ওই পোর্শনের ফাংশন কিন্তু লস হবে। এটাকে বলে ইসকেমিক স্ট্রোক। কাজেই কারো প্রেসার যদি 140 এর উপরে থাকে ক্রনিক্যালি, তার কিন্তু একটা ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই জন্য বলা হয় হাইপারটেনশন ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর ইসকেমিক স্ট্রোক। সেই রকম আমরা যদি একইভাবে হার্টের কথা চিন্তা করি, এই যে চিত্রটা দেখেন, এইটা করোনারি আর্টারির একটা ক্রস সেকশন। এখানে আস্তে 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 অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক কিন্তু জমা হচ্ছে। যাদের ব্লাড প্রেসার ক্রনিক্যালি 140 এর উপরে থাকে, তাদের এই করোনারি আর্টারিতে আস্তে 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 অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমা হয়। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমা হতে থাকে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমা হতে থাকে। এই যে করোনারি আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমা হতে থাকে, এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক একসময় রাপচার হয়। এই যে দেখেন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমা হচ্ছে, এবং এই যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা রাপচার হচ্ছে। রাপচার হলে এখানে একটা থ্রম্বাস তৈরি হলো। থ্রম্বাস তৈরি হলে এই করোনারি আর্টারি হার্টের যে অংশকে সাপ্লাই দেয়, এই করোনারি আর্টারি হার্টের যে অংশকে, যে পোর্শনকে সাপ্লাই দেয়,
সেই অংশ নেক্রোসিস হয়ে যায়। ধরা যাক এই কর্নারি আর্টারিটা বন্ধ হলো, এই যে কর্নারি আর্টারি, সেখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমা হয়ে আস্তে 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 আস্তে, এটা যদি অ্যাথেরোস্ক্লেরোটিক, এটা ফ্যাটি ডিপোজিট, কিন্তু এখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হতে পারে। যাদের প্রেসার ক্রনিক্যালি 140 এর উপর থাকে তাদের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হতে পারে, এবং এই প্লাক একসময় রাপচার করে এখানে যদি থ্রম্বাস তৈরি হয়, এই জায়গায় যদি একটা থ্রম্বাস তৈরি হয়, হার্টের এই অংশটা নেক্রোসিস হয়ে যাবে। হার্টের এই অংশটা যদি নেক্রোসিস হয়ে যায়, তখন প্রচন্ড চেস্ট টাইটনেস অনুভূত হবে, পেশেন্ট প্রচন্ড বলবে আমার চেস্ট টাইটনেস, আমার বুক ছিঁড়ে যাচ্ছে, আমার বুক ভার হয়ে যাচ্ছে, এবং তার হাতে পেইন রেডিয়েট করতে পারে, তার জতে পেইন আসতে পারে বিভিন্ন ভাবে সে, এবং তার বমি হতে পারে, সোয়েটিং হতে পারে এই জায়গায়, এবং ইসিজিতে বিভিন্ন ধরনের চেঞ্জ পাওয়া যেতে পারে। এবং এটা খুবই সিরিয়াস কন্ডিশন, এটা অ্যাকিউট করোনারি সিনড্রোম বলে। যাদের প্রেসার এইটা হয়, অ্যাকিউট করোনারি সিনড্রোম হয় এই করোনারি রক্তনালী যদি বন্ধ হয়ে যায়। করোনারি রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হয়, এবং সেই প্লাক রাপচার হয়ে সেখানে প্লেটলেট আস্তে 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 জমা হয়, এবং সেই প্লেটলেটগুলো অ্যাগ্রিগেট করে, এবং সেই প্লেটলেটগুলো অ্যাগ্রিগেট করে সেখানে ফিব্রিন জমা হয়, এবং একটা থ্রম্বাস তৈরি হয়। থ্রম্বাস তৈরি হলে হার্টের ওই অংশটা নেক্রোসিস হয়ে যায়। নেক্রোসিস হলে কি হবে, এই যে দেখেন, আমরা যদি বোর্ডে আসি, আমরা যদি দেখি, মনে করে এটা হচ্ছে হার্ট, এটা করোনারি আর্টারি। যাদের ক্রনিক্যালি প্রেসার 140 এর উপরে থাকে তাদের এখানে আস্তে 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 অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমা হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমা হয়। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, এখানে ম্যাক্রোফেজ থাকে, ম্যাক্রোফেজগুলো এলডিএল পার্টিকেলকে, মডিফাইড এলডিএল পার্টিকেলগুলো আসলে পুরো এলডিএল থাকে না, কিছুটা মডিফাই হয়, সেই মডিফাইড এলডিএল পার্টিকেলগুলোকে ইনজেস্ট করে এখানে তারা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি করে। এখানে আরো ইনফ্লামেটরি প্রসেস চলে, এগুলো আমি ডিটেইলসে যাব না। এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা যখন রাপচার করে, তখন এখানে প্লেটলেটগুলো, রক্তের প্লেটলেটগুলো এগুলো দলা পাকায়, মানে প্লেটলেটগুলো অ্যাগ্রিগেট হয়, একটার সাথে আরেকটা প্লেটলেট লেগে যায়। যখন এই প্লেটলেটগুলো দলা পাকায়, তখন এই প্লেটলেটের সারফেসে, এই প্লেটলেটগুলোর সেল মেমব্রেনে কোয়াগুলেশন রিঅ্যাকশন চলে, এবং সেই কোয়াগুলেশন রিঅ্যাকশন চলার পরে এখানে আস্তে আস্তে ফিব্রিন ডিপোজিট হয়। এটা হচ্ছে এই ফিব্রিন, এবং এইগুলো হচ্ছে প্লেটলেট। এই ফিব্রিন, প্লেটলেট, এবং এরপরে এই সমস্ত ফিব্রিন স্ট্র্যান্ডে আরবিসিএস এর ট্র্যাপ হয়, ডাব্লিউবিসিএস এর ট্র্যাপিং হয়, এবং তারপরে এই পুরো রক্তনালীটা বন্ধ হয়ে যায়। এই রক্তনালী বন্ধ হইলে করোনারি রক্তনালী, এটা হচ্ছে করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি যদি হার্টের, ধরলাম এই অংশকে সাপ্লাই দেয়, তাহলে এই অংশ নেক্রোসিস হয়ে যাবে। এবং এটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম যাদের ব্লাড প্রেসার। সুতরাং আমার এই যে অ্যাকিউট করোনারি সিনড্রোম হচ্ছে, ইসকেমিক স্ট্রোক হচ্ছে, আরো বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হচ্ছে। এই কারণে আমরা কিন্তু পেশেন্টের ব্লাড প্রেসারটা 140 নিচে রাখার চেষ্টা করি। যখনই এটা 140 এর উপরে চলে যায়, তখনই আমরা তাদেরকে ট্রিটমেন্ট দেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আমরা সাবসিকুয়েন্টলি আরো আলোচনা করব। যেহেতু সাউন্ড সিস্টেমই ছিল, এই জন্য আমরা আবার ভিডিওটা রেকর্ড করলাম। এটা প্রথম ভিডিওরই অনুরূপ। সুতরাং সবাইকে ধন্যবাদ। আরো ভিডিও আমরা আস্তে আস্তে আগামী সপ্তাহ থেকে আপলোড করা শুরু করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।